আজকে আপনাদের শোনাবো আরতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার আমার জীবন আমার গানের পঞ্চম পর্ব। মুম্বাইয়ের বাজার চিরদিনই অনেক বড়। তখনও একটা হিন্দি গান গাইলে সারা ভারতে নাম ছড়িয়ে পড়ত। তাই ওখানকার বাণিজ্য কলকাতার চেয়ে বেশি ছিল, এখনও তাই। কলকাতার চেয়ে মুম্বাই ছিল অনেক বেশি পেশাদার, সিস্টেম্যাটিক, গান তোলানো, রিহার্সাল, রেকর্ডিং সব ব্যাপারে। একটা গানের যদি 10টা টেক নেওয়া হতো, 10 বার এক ধরনের কাজ হতো, একটুও এদিক ওদিক হতো না। গানগুলো রেকর্ডিং হতো ঠিক সময়ে বাজারে রিলিজ করতো। তাতে হতো কি, গানগুলো দ্রুত ছড়িয়ে পড়তো সারা দেশে। হিন্দি গান গাইলে শুধু ভারত নয়, বিদেশেও বহু শ্রোতা শুনতেন। কলকাতায় প্রথম দিকে এমন পরিবেশ ছিল। আমাদের নির্দিষ্ট সময়ে রেকর্ডিংয়ে আসতে হতো। কখনো আগে গান তুলতাম, কখনো স্টুডিওয় গিয়ে। মান্নাদা থাকলে অবস্থা কাহিল হয়ে যেত। উনি প্রচুর সময় নিয়ে গান তুলতেন, কেবল অনুশীলন করে যেতেন। তখন কলকাতার সঙ্গীত পরিচালকেরা জোর দিতেন নতুন কণ্ঠস্বরের ওপর। কারো খন্টি হলে বলতেন তুমি যাও। নচিদার মতো ঠোঁট কাটা হলে তো আরও বিপদ। হয়তো নতুন কেউ গান শোনাতে এসেছেন, নচিদা একটু শুনেই বলতেন, তুমি যে গাইতে পারো এটা তোমাকে কে বলেছে? না না, তুমি যাও। পাশে বসে আমারই কান লাল হয়ে যেত লজ্জায়। যাকে বলতেন তার অবস্থা তখন আরও শোচনীয়। তবু দ্বিজেন মুখোপাধ্যায়, সুবীর সেন, তরুণ বন্দ্যোপাধ্যায়রা অনেক ভালো গান গেয়েছেন, যদিও 3 জনের গলায় হেমন্তদার আদলের। দ্বিজেনদাকে দিয়ে তো সলিলদাও গাইয়েছেন। ধীরে ধীরে এই পরিবেশ হারিয়ে গেল। সঙ্গীতের মানের দিক থেকে কলকাতা পিছিয়ে পড়ল। আগে কেমন করে একটা গান তৈরি হতো, একটা দুটো ঘটনা বললেই বোঝা যাবে। এক বছর পুলকদা কয়েকটা পুজোর গান লিখে এনে নচিদাকে দেখিয়েছিলেন। নচিদার একটাও পছন্দ হয়নি। পুলকদা ফের লিখলেন, তাও নচিদার মনে ধরল না। এমন সময় পুলকদা লজ্জা গানটা লিখে ফেললেন। এবার দরকার দ্বিতীয় গান। সেটা আর হচ্ছিল না। হঠাৎ একদিন পুলকদা এসে নচিদাকে বললেন, দাদা, আজ একটা ব্যাপার দেখে এসেছি। কী ব্যাপার? পুলকদা থাকতেন হাওড়ার শালকিয়ায়। ওখান থেকে ফেরি ধরে এসে বাবুঘাটে নামতেন। সেদিনও নেমেছেন। হঠাৎ চোখে পড়ল এক জায়গায় লেখা, এখানে গভীর জল, সাবধান। ওই লাইনটা যেন পুলকদাকে নতুন গানের শব্দ জোগাল। ঘটনা শুনে নচিদা বললেন, লিখে ফেল এক্ষুনি। পুলকদা লিখলেন, জলে নেব না আর থই পাবে না। নচিদাও সুর করে ফেললেন। আমি গাইব। গাইতে গিয়ে দেখলাম জটিল সুর। শব্দের পাশে স্বরলিপি রাখলে খানিকটা ধরা যাবে। ধরুন, প্রথমবার জলের স্বরলিপি নিশা নিশা, পরের বার জলে আবার নিশা সানি শাসা। শুধু সুরের জটিলতা নয়, গানের লাইনেও ছন্দ যাতে নষ্ট না হয়, নচিদা সেদিকেও খেয়াল রেখেছিলেন। জল খেলা খেলো না আর তুমি সহসা অংশে সহসার উচ্চারণও সহজ ছিল না। ওই গান রেকর্ড করতে বিস্তর পরিশ্রম করেছিলাম। তখন আমরা খুব বকুনি খেতাম। গানের ব্যাপারে সঙ্গীত পরিচালকেরা মায়া দয়া দেখাতেন না। গান ভালো করতেই হবে, ছাড়াছাড়ি নেই। নচিদার মতো সুধীনদা, রবীন চট্টোপাধ্যায়, অনিল বাগচিরাও কড়া ছিলেন। অনিল বাগচির সুর খুব শক্ত হতো। তিনি ভারী আদর করে বলতেন, আহা সোনা মেয়ে, তুলে নে, এই তো দেখ ঠিক হয়ে যাবে। হেমন্তদার গান তোলানোর কায়দা ছিল আলাদা। তিনি প্রথমে গান দিয়ে বলতেন, আগে পড়। পড়া হলে জিজ্ঞেস করতেন, ভালো করে পড়েছিস? না হলে আর একবার পড়। পড়ে কী বুঝতে পারলি? উনি বুঝতে চাইতেন গানের কথাগুলোর মানে ধরতে পেরেছি কিনা, শব্দগুলো কেমন করে উচ্চারিত হবে সেটা কি বুঝেছি। এই সব প্রশ্নের জবাব দিতে হতো। গান বোঝা শেষ হলে সুর শেখাতেন। হেমন্তদার সুরে অনেক গান গেয়েছি। একটা ছিল
মনে রেখো মোরে যদি আমি চলে যাই, আমার জীবনে যে ছবি এঁকেছি সে যে শুধু তোমারই তোমারই তোমারই। এই গানে 3বার তোমারই শব্দের উচ্চারণ ছিল আলাদা। একটু একটু করে টোন ডাউন করতে হয়েছে। হেমন্তদা খুব শব্দ সচেতন ছিলেন। গান তোলার সময় সেটা খেয়াল রাখতে হয়। লক্ষ্য করতাম হেমন্তদা নিজে কেমন করে গান, সেটাই অনুসরণ করতাম। এত গান করলেও আমার দুটো দুঃখ রয়ে গিয়েছে। সলিলদা এবং পঞ্চমদা দুজনেই বলেছিলেন আমার সঙ্গে পুজোর অ্যালবাম করবেন। দুজনের কেউই করেননি। মাসের পর মাস অপেক্ষা করেছি, ফোন করেছি, করব বলেছেন, শেষ পর্যন্ত করেননি। নমস্কার। পরবর্তী পর্ব আবার যথাসময়ে শোনাবো।